বঙ্গকথা চ্যানেলে আপনাদের স্বাগত। অলৌকিক সাসপেন্স ও রোমান্টিক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে। আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরক। বিভূতিভূষণ জন্মেছিলেন 1894 সালের 12 সেপ্টেম্বর। বাংলা সাহিত্যের পাঠক তাকে মূলত চেনেন পথের পাঁচালী এবং অপুর সৃষ্টিকর হিসেবে। এছাড়া তিনি লিখেছেন আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, অশনির সঙ্গে। কিশোরদের জন্য তার লেখা চাঁদের পাহাড় আমাদের কাছে অতি প্রিয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজে ভূতে বিশ্বাসী ছিলেন। পরলোকের ওপর তার আগ্রহ ও বিশ্বাসের কারণ ছিল তার প্রথম স্ত্রীর অকাল মৃত্যু। তার গল্পের অলৌকিক উপকরণগুলো খানিক বিচিত্র। সেখানে ছায়ামূর্তি, ডাকিনী, প্রেতাত্মা, তন্ত্রমন্ত্র এবং আতঙ্ক আছে। বিভূতিভূষণ 1950 সালে 1 নভেম্বর মাত্র 55 বছর বয়সে মারা যান। আজ বঙ্গকথা চ্যানেলের তাঁর লেখা একটি গল্প আরক আপনারা শুনবেন। গল্পটি আমরা নিয়েছি বুক ফার্ম থেকে প্রকাশিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 34টি ভয়ের গল্পের বৃহৎ সংকলন ভয় সমগ্র থেকে। গল্পের প্রধান চরিত্রে বিনায়ক সিং এবং ঠাকুরদা। গল্প পাঠে আমি দিব্যেন্দু ও পার্শ্ব চরিত্রে অর্কজয়। শুরু হচ্ছে আরক। লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতাম সেই সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয়। মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান। তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয়, রাজপুতনার কোটা রাজ্যে। 3 পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন। সেই থেকেই তার দেশ ছাড়া। সন্ধ্যার পর তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেওয়ালে টাঙানো পুরনো আমলের বর্ম, কুঠার, পতাকা, বল্লম প্রভৃতি রাজপুতের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানান ইতিহাস ও আলোচনা শুনতে বড়ই ভালো লাগতো। রাজপুতনার, বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিং এর জ্ঞান খুবই গভীর। কিন্তু এ সকল কথা নয়, আমি একটা আশ্চর্য ঘটনা বলবো। মিস্টার বিনায়ক দত্ত সিং এর মতো সম্ভ্রান্ত ও শিক্ষিত লোকের মুখ থেকে না শুনলে আমিও এ কাহিনী হেসে উড়িয়ে দিতাম। একদিন শীতকালে সন্ধ্যার পরে আমি মিস্টার সিং এর বৈঠকখানায় গিয়ে বসেছি। ভীষণ শীত সেদিন। 2 পেয়ালা গরম চা পানের পর তাওয়ার ভালো তামাক টানছি। মিস্টার সিং ধূমপানে অভ্যস্ত নন। হঠাৎ কি মনে করে জানি নে আমি তাকে প্রশ্নটা করলাম, মিস্টার সিং, আপনি অপদেবতায় বিশ্বাস করেন? মিস্টার সিং একটু চিন্তা করে বললেন, হ্যাঁ, করি। দেখেছেন ভূতটুত? মিস্টার সিং গভীর সুরে বললেন, না, এ আমার কথা নয়, আমার ছোট ঠাকুরদার জীবনের ঘটনা। যদি এ ঘটনা না ঘটতো আমাদের বংশে, তবে আজও আমরা কোটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতাম। লাহোরে এসে চাকরি করতে হতো না। সে বড় আশ্চর্য ঘটনা। কীরকম? শুনুন তবে। আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নন, বৈমাত্রেয় ভাই। তিনি মস্ত শৌখিন পুরুষ ছিলেন আর ছিলেন খুব সুপুরুষ। আমি বিনায়ক দত্ত সিংয়ের দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না। তারপর তিনি বলে যেতে লাগলেন, আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম, কিন্তু তিনি তখন বদ্ধ উন্মাদ। এবার কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলেই এই গল্প। তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজদরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাতছাড়া হয়ে যায়। আর সে যাকে, আসল গল্পটা বলি। বিনায়ক দত্ত সিং অনবদ্য উর্দুতে সমস্ত গল্পটা বলে গেলেন। মধ্যে মধ্যে আমি তাকে প্রশ্ন করেছিলাম। সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম।
আমাদের গ্রাম থেকে কিছু দূরে কোটা দরবারে সৈন্যদের একটা আড্ডা ছিল। আমার ঠাকুরদাদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মাঝেই যেতেন মদ খেয়ে ফুর্তি করার জন্য। তার দু একজন বন্ধু সেখানে ছিল, তাই তাদের সঙ্গনের সাথেই সেখানে যাওয়া। একবার জ্যোৎস্না রাতে তিনি আর তার দুই বন্ধু খেয়ালের মাথায় বড়ি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় করে বেরুলেন। বড়ি নদী মরুভূমি মধ্য দিয়ে 3 শাখায় ভাগ হয়ে সবিলাস গতিতে বয়ে চলেছে। যে সময়ের কথা বলা হচ্ছে তখন এই ত্রিস্রোতা নদীর প্রথম ধারাটিতে আদৌ জল ছিল না। মাঝের শাখাটিতে ওই হাঁটুখানেক জল, তারপর মাইলটাক বিস্তৃত চড়া, তার ওপারেই আসল ধারা, অনেকখানি জল তাতে। যাবার কালে এক বন্ধু কি খেয়াল হলো, তিনি প্রথম ধারার বালির উপর ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন, আর কিছুতেই উঠতে চাইলেন না। বাকি বন্ধুটি আর আমার ঠাকুরদাদা অগত্যা তাকে সেখানেই বালুসজ্জায় শয়িত অবস্থায় ফেলে রেখে চললেন এগিয়ে। বলা বাহুল্য, 3 জনের মধ্যে কেউই ঠিক মতো প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না। আমার ঠাকুরদাদা বড় ধারা অর্থাৎ আসল বড়ি নদীর কাছে এসে পিছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়ার পশ্চিম দিকে ভীত ও বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন। ঠাকুরদাদা বললেন, ওদিকে কি দেখছো যে? বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙুল দিয়ে দেখালেন আর ইঙ্গিতে ঠাকুরদাদাকে চুপ করে থাকতে বললেন। ঠাকুরদাদা চেয়ে দেখলেন বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতগুলো মনুষ্য মূর্তি চক্রাকারে ঘুরছে। কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা যাই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে। সেই নির্জন স্থানে রাত্রিকালে কাদের এমন আমোদ লেগেছে যে লোক লোচনের অন্তরালে নৃত্য করতে হবে? বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে রইলেন। কেউ কেন গেল না কাছে সে কথা আমি বলতে পারবো না, কারণ শুনিনি। হয়তো তাদের মত্ত অবস্থায় সব দৃশ্যটার জন্য দায়ী। এই ভেবেই তারাও কাউকে কিছু বলেনি। এরপর আরো বছর 3 কেটে গেল। ত্রিস্রোতা বড়ি নদীর প্রধান স্রোতধারার 3 মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে। এর নাম নাহারা নিপট অর্থাৎ ব্যাঘ্র হ্রদ। এই হ্রদের দূরে দূরে এক প্রায় চারিদিকে বেষ্টন করে আছে বড় বড় পাহাড় শ্রেণী। এই পাহাড় শ্রেণীর কোথাও 1000 ফুট উঁচু, কোথাও তার চেয়ে কিছু নিচু। হ্রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝে এর ইজারা দেওয়া হতো ব্যবসাদারদের। আমার ঠাকুরদাদা পূর্বোক্ত ঘটনা প্রায় 3 বছর পরে একদিন এই হ্রদের জলে বালি হাঁস শিকার করতে যাবেন ঠিক করলেন। গভীর রাত্রে বালি হাঁসের দল হ্রদের জলে দলে দলে চড়ে বেড়ায়, এ কথা তিনি শুনেছিলেন। একটা ঘাসের লতা পাতার ছোট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনমান থেকে, কারণ মানুষ দেখলে হাঁসের দল আর নামবে না। সব ঠিকঠাক হলো, কিন্তু 2-1 বৃদ্ধ লোক নিষেধ করলে রাত্রিকালে নাহারা হ্রদের ত্রিসীমানাতেও নাকি যাওয়া উচিত নয়। কেন? তারা স্পষ্ট করে কিছু বলল না, শুধু বলল জায়গাটা নাকি ভালো নয়। ভেইজি নামে একজন বৃদ্ধ ভিল আমাদের প্রজা ছিল। সে বলল কোটা দরবারের নিমক মাহালের এক বেনিয়ার সে ইজারাদার ছিল তার যৌবন বয়সে। উক্ত বেনিয়া লবণের গুদাম আর আড়ত ছিল নাহারা হ্রদের পার থেকে মাইলখানেক দূরে পাহাড়ের কোলে। সে সময় সে দেখেছে হ্রদের ওপারের আকাশ হঠাৎ করেই গভীর রাত্রে যেন দিনের আলোকের মতো আলোকিত হয়ে ওঠে। কেমন যেন অদ্ভুত শব্দ হয় হ্রদের ধার থেকে। মোটের ওপর রাত্রে হ্রদের ধারে কেউ যায় না। অনেক দিন থেকেই স্থানীয় লোকেদের মধ্যে একটা ভয় আছে। একবার এক মেষপালক
রাত্রিবেলা হ্রদের ধারে কাটিয়েছিল। সকালবেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমকের গোদামের কাছে পায়চারি করতে দেখা যায়। আমার ঠাকুর দাদা এইসব গাল গল্প শোনার লোক ছিলেন না। তিনি বুঝতেন ফুর্তি, শিকার, হল্লা, হইচই। লোকটিও ছিলেন দুঃসাহসী এবং একগুঁয়ে ধরনের। তিনি যাবেন তো যাবেনই বটে। বৃদ্ধ ভিল তাকে বললেন, হুজুর, হাঁসের দল যদি জলে নামে তবে সে রাত্রে কোনো ভয় নেই জানবেন। ঠাকুর দাদা জিজ্ঞেস করলেন, কিসের ভয়? বাঘের? তার চেয়ে ভয়ানক কোনো জানোয়ার হতে পারে, কে জানি হুজুর। আমার চক্ষু না কথা মাত্র, ঠিক বলতে পারিনি। তুই সঙ্গে থাক না, বকশিস দেব। মাফ করবেন হুজুর, 100 রুপিয়া দিলেও রাত কাটাবে কে ওই নাহার নিপাটির ধারে? প্রাণের ভয় নেই, আমরা ভিল বাঘের ভয় রাখিনি। এ হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি, হ্যাঁ? কিন্তু হুজুর, বাঘের চেয়েও ভয়ানক কোনো জীব কি দুনিয়াতে নেই? আমার ঠাকুর দাদা নাহারা হ্রদ ভালো জানতেন না। ঠিক আমাদের অঞ্চলের হ্রদটা নয়, আমাদের গ্রাম থেকে 40 মাইল দূরে। তখন তিনি ভিলদের গ্রাম থেকে রওনা হয়ে 7-8 মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন। দূরে মস্ত বড় হ্রদটার লবণাক্ত জলরাশি প্রখর সূর্যতাপে চকচক করছে। জনপ্রাণী নেই বললেই চলে। বেলা তখনও অনেকখানি আছে। এমন সময় ঠাকুরদাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নলখাগড়া ও শুকনো ঘাস দিয়ে নিজে সামান্য একটু আবরণ তৈরি করে নিলেন, যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন, হাঁসের দল যাতে টের না পায়। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল। রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ আগে। সুন্দর চাঁদ উঠল পূবের পাহাড় ডিঙিয়ে। কৃষ্ণপক্ষের আধার রাত্রি। একদল সবুজ বনটিয়া জলের ধারে নেমে আবার উড়ে গিয়ে বালুর সারিতে গিয়ে বসল। নির্জন নিস্তব্ধ মরুভূমি আর হ্রদ। দুদণ্ড পরে জ্যোৎস্না ফুঁকে উঠল হ্রদের বুকে। ধবধবে জ্যোৎস্না, কৃষ্ণ দ্বিতীয়া। 2 দিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গেছে এবং যত রাত বাড়ছে তাই তত শীত নামছে। চারিদিকে কনকনে ঠান্ডা হাওয়া। শীতের মুখে বালিহাঁস আসবার সময়, কিন্তু কই, একটা হাঁসও আজ নামছে না কেন? বৃদ্ধ ভিলের কথা মনে পড়ল ঠাকুরদার। হাঁসের দল যদি নামে তবে সে রাত্রি বিপদহীন বলে জানবেন। যদি না নামে তবে তবে কিসের বিপদ? বাঘ জল খেতে আসে পাহাড় থেকে। রাত ক্রমে গভীর হলো। অপূর্ব জ্যোৎস্নালোকে হ্রদের জল, মরুভূমির নোনা বালি রহস্যময় হয়ে উঠেছে। কোনো শব্দ নেই কোনো দিকে, শুধু একটু ঝিঝির ডাক ছাড়া। ঠাকুরদাদা যথেষ্ট দুঃসাহসী হলেও তার যেন গা ছমছম করে উঠল। জ্যোৎস্না যে ছন্ন ছাড়া অপার্থিব রূপ তিনি আজ দেখছেন, তা তিনি আগে কখনো দেখেননি। তিনি চামড়ার বোতল বের করে কিছুটা মদ পান করল। হঠাৎ হ্রদের তীরের পশ্চিমাংশে চেয়ে দেখে তার মন আনন্দে দুলে উঠল। জ্যোৎস্নালোকেও আকাশে নিচে একদল বালিহাঁস নেমেছে। জ্যোৎস্নার পরে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে। দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে বালির চরে এসে বসল। জায়গাটা ঠাকুরদা ঝুপড়ি থেকে 200 গজের মধ্যে কিংবা তার কিছু বেশি। এত দূর থেকে বন্দুকের পাল্লা যাবে না, বিশেষ করে এই জ্যোৎস্না রাত্রে। ঠাকুরদাদা ভাবলেন, দেখাই যাক ওরা কাছে আসে কিনা।
কিংবা আরও হাঁসের দল জলে নামে কিনা। শিকারের পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছু নেই। এক দৃষ্টিতে হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো, কিন্তু পরক্ষণেই ঠাকুরদাদা বিস্ময়ে চোখ বারবার মুছলেন। আরও খেয়েছেন বটে, কিন্তু তাতে জ্ঞান হারা হবার তো কোনো চিহ্ন নেই। চোখে ভুল দেখবার কি কারণ? তারপর যা ঘটল তা আপনি বিশ্বাস করবেন নাকি আমি জানি না মিস্টার ব্যানার্জি, কিন্তু এ গল্প আমি আমার বাবার মুখে অনেকবার শুনেছি, বা আমাদের বংশের ঘটনা। কাজেই আমি আপনাকে মিথ্যে বলছি বানিয়ে অন্তত এইটুকু ভাববেন না। ঠাকুরদাদা দেখলেন যে হাঁসগুলো জলে নেমেছে তারা কেউই হাঁসের মতো নয়, অনেকটা বড়। সাধারণ হাঁসের মতো তাদের চালচলনও নয়। তারপরেও মনে হলো সেগুলো হাঁসই নয় আদপে, সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট। বেচারা ঠাকুরদাদা আবার চোখ মুছলেন। এটা কি? আরো ওইটুকু খেয়ে আজ আমার একই দশা। পরক্ষণে সেই জীবগুলো জলে নামলো এবং হাঁসের মতোই সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার কাছাকাছি জলে এসে গেল। কৃষ্ণ দ্বিতীয়ার পরিপূর্ণ জ্যোৎস্নালোকে বিস্মিত, ভীত, চকিত আমার দুঃসাহসী আরক সেবনকারী ঠাকুরদাদা যা দেখলেন তা তিনি নিজেই বিশ্বাস করতে পারলেন না। তারা সত্যি হাঁস নয়, একদল অত্যন্ত সুন্দরী মেয়ে। শুভ্র তাদের বেশ, জ্যোৎস্না পড়ে চিকচিক করছে। তাদের হাসি, মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর। কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলো চলে, রাজহংসের মতো সুঠাম ধরনের নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে সাঁতার দিতে লাগলো তা ঠাকুরদার আন্দাজ নেই। কারণ তখন ঠাকুরদাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছে। ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরে জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাঁসের মতোই শুভ্র পাখা মেলে অদৃশ্য হয়ে গেল। হ্রদের তীরের বাতাস তখনও তাদের অপূর্ব দেহগন্ধে ভরপুর। আমার ঠাকুরদাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কিনা। তখন তার আরকের নেশা কেটে গিয়েছে। একটু পরে রাত ফর্সা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল। তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে হ্রদের পার থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে। সেখান থেকেই পৌঁছালেন ভিলদের গ্রামে। বৃদ্ধ ভিল ভেইজি তাকে দেখে বলল, হুজুর, হাঁস নেমেছিল কাল। ঠাকুরদাদা মিথ্যে কথা বললেন। হাঁস নেমেছিল, কিন্তু তিনি একটাও মারতে পারেননি। এবার কেন তিনি মিথ্যে বললেন শুনুন। কি এক দুর্বার মোহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকে। আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের তীরে। রাত্রিবেলা ভেইজিকে সত্যি কথা বললে যদি সে পাছে বাধা দেয়। কিন্তু সে রাত্রে বুনো বালি হাঁসের দল নামলো হ্রদের জলে, আসল হাঁসের দল। এরপর কয়েক রাত্রি শুধু বন্য হাঁসের দল নামে আর খেলা করে। আমার ঠাকুরদাদা ঝুপড়ির মধ্যে শুয়ে চেয়ে থাকেন। বন্দুকের গুলি করতে তার মন সরে না। তারপর আবার একদিন শেষ রাত্রে জ্যোৎস্নায় বন্য হাঁসের বদলে নামলো সেই অদ্ভুত জীবের দল। এদিন তারা আরো কাছে এলো। অন্য রাজহংসীর মতো সাঁতার দিয়ে বেরুলো জলের ঘাসের বনের পাশে পাশে।
তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী জ্যোৎস্নালোকে ঠাকুর দাদার মুগ্ধ দৃষ্টির সম্মুখে কতবার পড়ল। রাত ভোর হওয়ার বেশি দেরি নেই, তখনও কিছু জ্যোৎস্না আসে। আমার ঠাকুর দাদা কি ভেবে আরকের নেশায় কিংবা ভালো অবস্থায় জানি নে ঝুপড়ি থেকে উঠে ছুটে জলের দিকে চললেন। বোধহয় ওদের কাউকে ধরতে গেলে, কিন্তু অমনি ত্রস্ত বন্য হাঁসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতরে কে কোথায় দূরে চলে গেল এবং পরক্ষণেই শেষ রাত্রের বিলীয়মান চন্দ্রালোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশ পথে অদৃশ্য হয়ে গেল। পরদিন দুপুরবেলা আমার ঠাকুরদাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারের বালির চড়ায় লক্ষ্যহীনভাবে ঘুরতে দেখে জনৈক জ্যাক জেলে তাকে ভিলদের গ্রামে পৌঁছে দেয়। বৃদ্ধ ভিল ভেইজি ঘাড় নাড়িয়ে বলে, আমি আমি বলেছিলাম হাঁসের দল যেদিন না নামে সেদিন বড় ভয় সেদিন। ঠাকুর দাদা মাঝে মাঝে ভালো হতেন, আবার উন্মাদ হয়ে যেতেন। ভালো অবস্থায় বাড়িতে এই গল্প করেছিলেন একবার না, অনেকবার। মৃত্যুর 10 বছর আগে থেকে তার মোটেই অবস্থা ভালো থাকেনি। বদ্ধ উন্মাদ অবস্থায় তার মৃত্যু হয়। বিনায়ক দত্ত সিং গল্প শেষ করলেন। আমি বললাম, খুব অদ্ভুত ঘটনা, তবে তবে 20 শতাব্দীতে বিশ্বাস করা শক্ত, সে আমিও জানি। আমাদের দেশে সকলে বিশ্বাস করবে না। আজ 50 বছর আগের ঘটনা বলছি। কেউ বলে ঠাকুরদাদা অতিরিক্ত আরক সেবনের ফলে ওই সব চোখের ভুল দেখা। বন্য হংসীকে ভেবেছেন আকাশপুরী। আবার কেউ বলে না, আকাশপুরী দেখলেই লোকে পাগল হয়। সেই বৃদ্ধ ভিল সেই কথাই তো বলে। হাঁসের দল যেদিন না নামে সেদিন বড় ভয় সেদিন। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প আরক। আজকে গল্প পাঠে আমার সাথে ছিল অর্কজয়। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে নতুন নতুন গল্প শোনার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি, ভালো থাকবেন।